সময়টা ১৬ই ডিসেম্বর। স্বাধীনতার ইতিহাসে অভ্যুদয় ঘটে ছোট একটি রাষ্ট্রের। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জেগে ওঠে লাল সবুজের অনুপম মানচিত্র। লক্ষ শহীদের রক্তে রঞ্জিত স্বপ্নের স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতার পথ বাঙালির জন্য খুব একটা সহজ ছিল না। ২৫শে মার্চ কালো রাতে আক্রমণ করে বসে পাক হানাদার বাহিনী। দেশ ত্যাগ করেন অনেক সুবিধাবাদী রাজনীতিবিদেরা। গ্রেপ্তার হন নেতা শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতি তখন নেতৃত্ব শূন্য হয়ে পড়ে। সর্বত্র উচ্চারিত হয়, কে সংগঠিত করবে এই মুক্তিবাহিনী? নেতৃত্ব দিবে দিশেহারা এ জাতির। অস্ত্রশস্ত্র নেই দক্ষ জনবল। কিভাবে প্রতিরোধ করা হবে একটি দক্ষ পেশাদার সেনাবাহিনীকে? দেশ ও জাতির এই ক্লান্তি লগ্নে ধূমকেতুর মতো আবির্ভূত হন কিংবদন্তির মহানায়ক জেনারেল মুহাম্মদ আতাউল গনি ওসমানী। তিনি ছিলেন তিনটি দেশের সেনাবাহিনীর অভিজ্ঞতায় ঋগ্ধ। জাতির এই দুর্দিনে সিদ্ধ হস্তে তিনিই হাল ধরেন। সৈনিক জীবনের সবটুকু অভিজ্ঞতা ঢেলে পাল্টা আক্রমণের নেতৃত্ব দেন। যৌথ বাহিনীর সহায়তায় আক্রমণ আরও তীব্র হয়। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর অবশেষে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়। হানাদার বাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে যৌথ বাহিনীর কাছে। যৌথ বাহিনীর এক পক্ষের প্রধান হিসেবে স্বভাবত তাতে উপস্থিত থাকার কথা জেনারেল ওসমানীর। কিন্তু রেসকোর্সের এই ঐতিহাসিক অনুষ্ঠানে দেখা যায় ভিন্ন চিত্র। তাতে পাকিস্তানি বাহিনীর প্রতিনিধিত্ব করেন পাকিস্তানের পূর্ব অঞ্চলীয় কমান্ডারের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি। যৌথ বাহিনীর পক্ষে ছিলেন ভারতীয় সেনাবাহিনীর পূর্ব ফ্রন্টের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা ও মুক্তিবাহিনীর উপপ্রধান এয়ার ভাইস মার্শাল এ.কে খন্দকার। ইতিহাস তখনই থমকে দাঁড়ায়। অবাক বিস্ময় প্রশ্ন করে, ঐতিহাসিক এই শুভক্ষণে কেন অনুপস্থিত ছিলেন জেনারেল ওসমানী? এখানে উপস্থিত থাকার তিনিই তো ছিলেন অধিক হকদার। ভারতের তরফ থেকে প্রথমে বলা হচ্ছিল যে পাক বাহিনী ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। পক্ষান্তরে বাংলাদেশ বলেছিল যে ভারতীয় বাহিনী নয়, যৌথ বাহিনীর নিকট আত্মসমর্পণ করেছে পাকিস্তানি বাহিনী। আসলে কোনটা সত্য? চলুন খুঁজে নেওয়া যাক। প্রকৃত সত্য জানার জন্য স্যালেন্ডার ডকুমেন্টটি দেখতে হবে। তাই ইন্টারনেটে ওই ডকুমেন্টটি দেখলাম। সেখানে ভারতের পূর্ব ফ্রন্টের কমান্ডার অধিনায়ক জগজিৎ সিং অরোরা ডকুমেন্টের নিচে সই করেছেন। তার পদবি দেয়া হয়েছে জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ, পূর্বাঞ্চল, ভারত ও বাংলাদেশের যৌথ বাহিনী। বাংলাদেশের তরফ থেকে যুদ্ধ করেছে মুক্তিবাহিনী। এই বাহিনীর অধিনায়ক ছিলেন জি.এম.এ.জি. ওসমানী। তিনি ছিলেন যৌথ বাহিনীর উপপ্রধান। সেই স্যালেন্ডার অনুষ্ঠানে ভারতের তরফ থেকে জি অরোরা উপস্থিত থাকলেন। বাংলাদেশের তরফ থেকে যৌথ বাহিনীর উপপ্রধান জেনারেল ওসমানী কেন উপস্থিত থাকলেন না? এ নিয়ে অনেক জ্বলন্ত প্রশ্ন মানুষের মনকে সেদিন থেকেই আলোড়িত করেছে এবং আজও আলোড়িত করেই চলেছে। আমরা এ সম্পর্কে অনেক কিছু শুনেছি। সেসব কথা বাতাসে ভেসে বেড়াচ্ছে, আজও ভেসে বেড়াচ্ছে। কিন্তু নির্ভরযোগ্য তথ্যের অভাবে সেসব কথা প্রুভ করা যায় না। হয়তো এ সম্পর্কে তথ্য আছে, কিন্তু সেসব তথ্য কি জোগাড় করা আদৌ সম্ভব? এ ব্যাপারে কিছু তথ্য আমাদের কাছে আছে, যেটি আমরা তুলে ধরার চেষ্টা করছি। ৬ মার্চ দৈনিক যুগান্তরে ডক্টর ফেরদৌস আহমেদ কুরৈশির একটি লেখা ছাপা হয়েছিল। লেখাটির শিরোনাম গুন্ডে ছবির রাজনীতি। গুন্ডে ছবির রাজনীতি বলার কারণ, এই ছবিতে বলা হয়েছে যে ভারতীয় বাহিনীর নিকট আত্মসমর্পণ করেছে পাকিস্তানি বাহিনী। লেখার এক স্থানে একটি সাব হেডিং রয়েছে, সেটি হলো পাক বাহিনী কার কাছে আত্মসমর্পণ করেছিল। এরপর লেখা হয়েছে ওসমানী তখন কোথায় ছিলেন। অতঃপর বলা হয়েছে এ ব্যাপারে জেনারেল ওসমানীর সঙ্গে আলাপচারিতার একটি দিনের কথা মনে পড়ে। আমরা ডক্টর ফেরদৌস আহমেদ কুরৈশির মতো করে কথাগুলো তুলে ধরছি। 1978 সালের একদিন তার সঙ্গে
সিলেট থেকে সড়ক পথে চট্টগ্রাম যাচ্ছিলাম। একটি জিপের সামনে আসনে দুজন পাশাপাশি বসা। জেনারেল খুব আলাপি মানুষ ছিলেন। সারা পথ তার জীবনের নানা ঘটনা সরস ভাষায় বলে যাচ্ছেন। আমি নিবিষ্ট মনে সব শুনছি। জিপটা যখন কুমিল্লা ক্যান্টনমেন্টের পাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে বললাম, স্যার, একটা বিষয় খুব জানতে ইচ্ছে করে। ৭১ সালের ১৬ ডিসেম্বর যখন পাক বাহিনী রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে, তখন আপনি সেখানে উপস্থিত থাকেননি কেন? জেনারেল সাহেব প্রশ্নটি শুনে একটু চমকে উঠলেন, কথা থামিয়ে চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ চুপ থাকার পর যখন বলতে শুরু করলেন, তখন তার গলার স্বর পাল্টে গেছে। একটু ধীরে তার স্বভাবগত ভাবগম্ভীর স্বরে ঠোঁট চেপে চিবিয়ে চিবিয়ে বলতে শুরু করলেন, আমি প্রায় ২ বছর সর্বক্ষণ তার কাছাকাছি থাকার সুবাদে ততদিনে বুঝে নিয়েছি, রেগে গেলে তিনি এভাবে কথা বলেন। It was a dirty conspiracy. I was going to attend that cylinder ceremony. It was in the program. Myself and General Rob, we start from this very place, Kumilla. But you know, on the way, we are suddenly asked not to proceed. বেটারা ওয়্যারলেসে বলতেছে পথে নাকি অসুবিধা আছে। আমি যেন সিলেটের দিকে যাই। পাইলট হেলিকপ্টার ঘুরিয়ে দিল ব্রাহ্মণবাড়িয়ার দিকে। তার কিছুক্ষণ পরই আমরা পড়ে গেলাম গান ফায়ারে। আমার পাশে জেনারেল রব গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত হয়ে গেলেন। আল্লাহর রহমতে আমার গায়ে একটা গুলিও লাগেনি বলেই আবার চুপ হয়ে গেলেন। লক্ষ্য করলাম রাগে তিনি গড়গড় করছেন। আমি চুপ করে থেকে মনে মনে সেই হেলিকপ্টারের দৃশ্যটা কল্পনা করতে লাগলাম। ফেরদাউস কুরাইশি জেনারেল ওসমানীর উদ্ধৃতিতে তার স্যালেন্ডারের অনুষ্ঠানের উপস্থিত না থাকার কারণ বর্ণনা করেছেন। জেনারেলকে বহনকারী হেলিকপ্টারে গুলিবর্ষণ করা হয়। ওই হেলিকপ্টারের আরেকজন আরোহী জেনারেল আব্দুর রফ আহত হন এবং রক্তাক্তও হন। সৌভাগ্যক্রমে ওসমানীর গায়ে কোনো গুলি লাগেনি। এখানে কিছু গ্যাপ রয়েছে। সেই গ্যাপগুলো ফেরদাউস কুরাইশি পূরণ করেননি। যে হেলিকপ্টারটি ঢাকার উদ্দেশ্যে কুমিল্লা থেকে উড্ডয়ন করেছিলেন, সেটিকে সিলেটে যাওয়ার জন্য কে বা কারা নির্দেশ দিয়েছিল? নির্দেশ অনুযায়ী গতিপথ পরিবর্তন করে হেলিকপ্টারটি সিলেটের দিকে যাচ্ছিল। তাহলে মাঝপথে কে বা কারা ওই হেলিকপ্টারে গুলিবর্ষণ করল? এই প্রসঙ্গে একটু পরে আসছি। তার আগে কেন সেদিন জেনারেল ওসমানী সিলেটের পথে গিয়েছিল তা আরেকটি বর্ণনা থেকে জেনে নেওয়া যাক। এ প্রসঙ্গে উল্লেখ করা যায় মুক্তিবাহিনীর উপপ্রধান সেনাপতি এয়ার ভাইস মার্শাল অফ একে খন্দকারের বিবরণে। তিনি বলেন, ভারতীয় সামরিক বাহিনী লিয়াজো অফিসার কর্নেল পি.এ. দাস অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রীকে তার ব্যক্তিগত সচিব ফারুক আজিজ খানের মাধ্যমে ১৬ ডিসেম্বর বিকেলে অনুষ্ঠানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের খবর জানান। প্রধানমন্ত্রী বাংলাদেশ বাহিনীর প্রধান সেনাপতি কর্নেল এম.এ.জি. ওসমানীর খোঁজ করতে গিয়ে জানতে পারেন, কর্নেল ওসমানী ব্রিগেডিয়ার উজ্জ্বল গুপ্ত ভারতীয় বাহিনী এবং লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব মুক্ত এলাকা পরিদর্শনে সিলেট গেছেন। কর্নেল ওসমানী ১৩ ডিসেম্বর সিলেটে মুক্ত অঞ্চল পরিদর্শনের পরিকল্পনা করেন। যাত্রার আগে তাকে একে খন্দকার বলেছিলেন, স্যার, আপনার এখন কোথাও যাওয়া ঠিক হবে না। দ্রুত গতিতে যুদ্ধ চূড়ান্ত পরিণতির দিকে এগোচ্ছে। যে কোনো সময় যে কোনো পরিস্থিতি উদ্ভব হতে পারে। কর্নেল ওসমানী তার পরিকল্পনা পরিবর্তন না করে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়ে যান। তবে ওসমানী যাত্রার শুরুতেই সিলেট যাননি। যতদূর জানা যায়, ১৩ ডিসেম্বর বিকেল থেকে ১৬ ডিসেম্বর দুপুর পর্যন্ত ওসমানী সহ তার সফর সঙ্গীরা ঢাকা থেকে মাত্র ৯৭ কিলোমিটার দূরত্বে কুমিল্লাতেই অবস্থান করেছিলেন। সেখানেই শুনতে পান আত্মসমর্পণের অনুষ্ঠানের কথা। তিনি যাওয়ার জন্য প্রস্তুতও ছিলেন, কিন্তু বিশেষ কোনো কারণে যেতে পারেননি। ওসমানীর সেদিনের সফরসঙ্গী ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর ভাষ্য অনুযায়ী শোনা যাক সেই বিশেষ কারণ। ডক্টর জাফরুল্লাহ বলেন, ১৬ ডিসেম্বর সকালে ব্রিগেডিয়ার গুপ্তর কাছে প্রথম জানতে পারেন যে ওই দিন বিকেলে ঢাকায় পাকিস্তানি সেনারা আত্মসমর্পণ করবে। এ খবর শোনার পর জেনারেল ওসমানী ছিলেন চুপচাপ, কোনো কথা বলেননি। এরপর ঘটনা সম্পর্কে জাফরুল্লাহ লিখেছেন, জেনারেল ওসমানীর এডিসি
শেখ কামাল আমাকে বলল, স্যার কখন রওনা হবে? তা তো বলছে না। জাফর ভাই, আপনি যান, জিজ্ঞেস করেন, সময় জেনে নিন। আমি গিয়ে জিজ্ঞেস করায় ওসমানী সাহেব বললেন, আই হ্যাভ নট ইয়েট রিসিভড পিএমস অর্ডার টু মুভ টু ঢাকা। আমি বললাম, আপনাকে অর্ডার দেবে কে? আপনি তো মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। ওসমানী সাহেব বললেন, আই ডিসাইড ট্র্যাকটিস মাই অর্ডার ইজ ফাইনাল ফর ফায়ারিং, বাট আই রিসিভড অর্ডার্স ফ্রম দ্য ক্যাবিনেট থ্রু পিএম মিস্টার তাজউদ্দিন আহমেদ। কথাগুলো বললেন অত্যন্ত বিষণ্ণ কণ্ঠে। ঘণ্টাখানেক পর পুনরায় ওসমানী সাহেবের সামনে দাঁড়ানোর পরপরই অত্যন্ত বেদনার্থ কণ্ঠে যা বললেন তা মর্মার্থ হল, আমার ঢাকার পথে অগ্রসর হবার নির্দেশ নেই। আমাকে বলা হয়েছে পরে প্রবাসী সরকারের সঙ্গে একযোগে ঢাকা যেতে। দিনক্ষণ তাজউদ্দিন আহমেদ জানাবেন। গণতন্ত্রের আচরণে যুদ্ধের সেনাপতি প্রধানমন্ত্রীর অধীন, এটা স্বাভাবিক বিধান। এরপর ওসমানী সাহেব কামালকে ডেকে সবাইকে তৈরি হতে বললেন। আধা ঘন্টার মধ্যে আমাদের আকাশে নিরুপদ্রব্য যাত্রা। ভারতীয় হেলিকপ্টারে সিলেটের পথে চলছি। এখানে একটা বিষয় বলে রাখি, তারা সিলেটে পৌঁছানোর কিছুক্ষণ আগে হঠাৎ করে একটি হেলিকপ্টার এসে তাদের উপর গুলি চালায় এবং কিছুক্ষণের মধ্যে গায়েব হয়ে যায়। যেখানে 16 ডিসেম্বরের আগেই পাকিস্তানি সব বিমান হেলিকপ্টার জব্দ করা হয়েছিল। তাহলে কারা সেদিন আক্রমণ করেছিল? জেনারেল ওসমানী কাদের গলার কাটা হয়েছিল? তার কিছু অংশ সংক্ষেপে ব্যাখ্যা করছি। মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী লখনৌতে গিয়েছিলেন চিকিৎসাধীন সেক্টর কমান্ডার খালেদ মোশাররফকে দেখতে। কলকাতায় ফেরার পথে বিমানে আব্দুস সামাদ আজাদের সঙ্গে তার দেখা হয়ে যায়। তিনি দিল্লি থেকে কলকাতায় ফিরছিলেন। আব্দুস সামাদ আজাদ তাদের দুজনের দেখা হওয়ার বিষয়টি জাফরুল্লাহকে গোপন রাখতে বলেন। এতে জাফরুল্লাহর আরও সন্দেহ হয়। তিনি সামাদ আজাদের কাছে জানতে চান, দিল্লিতে কি করলেন? কোনো চুক্তি করেছেন? এরপর বিমানে বসে তাদের দুজনের মধ্যে যে আলোচনা হয়, সামাদ আজাদ নিষেধ করেন এটা কারো কাছে যেন না বলে তিনি। জাফরুল্লাহ তার নিষেধ অগ্রাহ্য করে কলকাতায় ফিরে এসেই ওসমানীকে সব বলে দেন। শুনে ক্ষুব্ধ হন ওসমানী। এরপর যা ঘটেছিল জাফরুল্লাহর ভাষায়, ওসমানী সাহেব সোজা প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেবের ঘরে ঢুকে উচ্চস্বরে বললেন, ইউ সোল্ড দ্য কান্ট্রি, আই উইল নট বি এ পার্ট টু ইট। তাজউদ্দিন সাহেব ওসমানীকে শান্ত করার চেষ্টা করলেন। নিচু স্বরে কি বললেন আমি শুনতে পেলাম না, আমি দরজার বাইরে ছিলাম। কলকাতায় ফিরে জেনারেল ওসমানীকে কি বলেছিলেন জাফরুল্লাহ তা তিনি পরিষ্কার করে ব্যাখ্যা দেননি। তবে ধারণা করা হয় তাজউদ্দিনের উপর ওসমানীর সেদিনের ক্ষোভের কারণ ছিল দুটো। দেশের মধ্যে সম্পাদিত 7 দফা চুক্তি, যা ছিল গোপনীয়। যুদ্ধ চলাকালে সরকারের শীর্ষ পর্যায়ে 2-4 জন অবগত থাকলেও ভারতে আশ্রিত বেশিরভাগ বাংলাদেশির কাছে এই চুক্তির বিষয়টি ছিল অজানা। 1971 সালের অক্টোবর মাসে ভারত সরকারের সঙ্গে প্রবাসী বাংলাদেশ সরকারের প্রশাসনিক, সামরিক, বাণিজ্যিক, পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ে একটি 7 দফা গোপন সমঝোতা চুক্তি সম্পন্ন করে। এরপর থেকে ওসমানী সাহেবের সঙ্গে প্রবাসী বাংলাদেশ সরকারের মন্ত্রীদের মতপার্থক্যের কথা জেনে ভারতীয়রা আরও সতর্ক হয়। দিন দিন ওসমানীর প্রতি অতিষ্ঠ হয়ে উঠেছিল ভারত। ফলে কৌশলে ওসমানীকে যুদ্ধক্ষেত্র থেকে বিচ্ছিন্ন করে ফেলে। চারদিক থেকে কোণঠাসা হয়ে হানাদার বাহিনী যখন ঢাকায় অন্তরীণ হয়, তখন কৌশলগত গুরুত্বপূর্ণ এই নগরীর দায়িত্ব নিয়ে নেন ভারতীয় বাহিনী। যে কারণে আত্মসমর্পণের আলোচনাটা ভারতীয়দের সাথেই হয়েছে। পাকিস্তান বাহিনী প্রধান নিয়াজি যখন আত্মসমর্পণের জন্য নানা দর কষাকষি করছেন, প্রবাসের বাংলাদেশ সরকার সে সম্পর্কে কিছুই জানত না। অথচ যুদ্ধ হয়েছে বাংলাদেশ সরকারের সঙ্গে। এই রাজনীতি বুঝেই হয়তো ওসমানী আফসোস করে বলেছিলেন, আমি দুঃখিত, আমাকে অবমূল্যায়ন করা হয়েছে। আমাদের মধ্যে আত্মমর্যাদাবোধের বড়ই অভাব। ঢাকায় ভারতীয় বাহিনী আমার কমান্ডে নয়, জেনারেল মনেকশের পক্ষে জেনারেল অরোরার কমান্ডের অধীন। পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করবে যৌথ কমান্ডের ভারতীয় বাহিনীর কাছে। এখন হয়তো আপনারা আঁচ করতে পেরেছেন কেন ওসমানী সেদিন স্যালেন্ডার সিরিমনিতে অনুপস্থিত ছিলেন আর কেনই বা তাকে সেদিন হত্যা করার চেষ্টা করা হয়েছিল।